আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রজেক্ট ব্লুবিম নিয়ে। আমরা দেখেছিলাম কিভাবে প্রযুক্তির চূড়ান্ত ব্যবহার করে আকাশের বুকে মায়া তৈরি করে সম্পূর্ণ মানবজাতিকে একটি ইলিউশন বা ভ্রান্তির ভেতরে বন্দী করার এক গভীর ষড়যন্ত্রের কথা বলা হয়। প্রজেক্ট ব্লুবিম ছিল আকাশের রহস্য, কিন্তু আজ আমরা আকাশ থেকে নেমে আসব মাটিতে। পৃথিবীর এমন এক মাটিতে যেখানে সাধারণ মানুষের পা ফেলা তো দূর, সেদিকে আঙুল তোলাও যেন এক অঘোষিত অপরাধ। আজকের বিষয় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিতর্কিত সামরিক ঘাঁটি এরিয়া 51। চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনি আমেরিকার নেভাডা মরুভূমির এক ধূ প্রান্তরে দাঁড়িয়ে আছেন। লাস ভেগাসের চাকচিক্যময় জীবন থেকে মাত্র 130 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে এই জায়গা। চারিদিকে মাইলের পর মাইল শুধু রুক্ষ মাটি, পাথর আর মৃতপ্রায় মরুভূমির গাছপালা। দিনের বেলা সূর্যের তাপে চামড়া পুড়ে যায়, আর রাতে কনকনে ঠান্ডা। এই জনমানবহীন প্রান্তরের ঠিক মাঝখানে রয়েছে গ্রুম লেক নামের একটি বিশাল শুকনো লবণের হ্রদ। আর এই হ্রদের তীরেই লুকিয়ে আছে এমন এক জগৎ যা নিয়ে গত 7 দশক ধরে মানুষের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। আপনি যদি সেই মরুভূমির রাস্তা ধরে এগোতে থাকেন, হঠাৎ করে আপনার পথ আটকে দাঁড়াবে অদ্ভুত সব ওয়ার্নিং সাইন বা সতর্কবার্তা। কোনো কাঁটাতারের বিশেষ দেয়াল নেই, নেই কোনো দুর্গের মতো গেট, শুধু ধুলোমাখা রাস্তার পাশে পোতা লাল সাদা সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রেস্ট্রিক্টেড এরিয়া, নো ট্রেসপাসিং, ইউজ অফ ডেডলি ফোর্স অথরাইজড, অর্থাৎ সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ, আইন অমান্য করলে প্রাণঘাতী ব্যবস্থা নেওয়া হবে। এর মানে হলো আপনি যদি ভুল করেও ওই সাইনবোর্ডের এক কদম ভেতরে পা রাখেন, তবে আপনাকে গুলি করার সম্পূর্ণ অধিকার সেখানে প্রহরীদের আছে। আপনি কোনো পুলিশ বা আর্মির ইউনিফর্ম পরা কাউকে দেখবেন না। দেখবেন দূরের কোনো পাহাড়ি টিলার উপর থেকে সাদা রঙের পিক আপ ট্রাকে বসে আপনাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে কিছু বেনামি রক্ষী। এদেরকে লোকাল ভাষায় বলা হয় ক্যামো ডুডস। এদের পরনে থাকে ক্যামোফ্লেজ পোশাক, চোখে কালো রোদ চশমা আর হাতে অত্যাধুনিক স্নাইপার রাইফেল। আপনি এক পা এগোলেই তারা তাদের পজিশন নেবে। শুধু তাই নয়, আপনি জানেনও না যে আপনি ওই সাইনপোস্ট পর্যন্ত পৌঁছানোর অনেক আগেই তাদের রাডারে ধরা পড়ে গেছেন। ওই মরুভূমির মাটির নিচে লুকানো আছে সেন্সর, যা মানুষের পায়ের আওয়াজ আর বন্য প্রাণীর পায়ের আওয়াজের মধ্যে পার্থক্য করতে পারে। আকাশে চক্কর দিচ্ছে আনমার্কড ব্ল্যাক হক হেলিকপ্টার। এত নিরাপত্তা, এত গোপনীয়তা কিসের জন্য? একটা সাধারণ মিলিটারি বেস বা সামরিক ঘাঁটিকে আড়াল করার জন্য কি এত কিছুর করার প্রয়োজন আছে? নাকি ওই গ্রুম লেকের মাটির নিচে ওই হ্যাঙ্গারগুলোর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা মানবজাতির ইতিহাস চিরতরে বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 70 বছর আগে, কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের একেবারে শুরুর দিকে। সালটা 1955। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু পৃথিবীর বুকে শুরু হয়েছে এক নতুন নীরব যুদ্ধ, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধ। আমেরিকার মনে সবসময় একটা ভয়, সোভিয়েত ইউনিয়ন হয়তো যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারে। সোভিয়েতরা গোপনে কী অস্ত্র বানাচ্ছে, তাদের সেনাঘাঁটিগুলো কোথায়, সেটা জানার জন্য আমেরিকা মরিয়া হয়ে উঠল। তাদের দরকার এমন এক গুপ্তচর বিমান যা এত উঁচুতে উড়বে যে সোভিয়েত রাডার তাকে ধরতেই পারবে না, আর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল তার টিকিও ছুঁতে পারবে না। সিআইএ দায়িত্ব দিল আমেরিকার বিখ্যাত মহাকাশ ও বিমান প্রস্তুতকারক কোম্পানি লকহিড মার্টিনকে। লকহিড মার্টিনের একটি গোপন শাখা ছিল যার নাম স্কাঙ্ক ওয়ার্কস। এই স্কাঙ্ক ওয়ার্কসের প্রধান ইঞ্জিনিয়ার কেলি জনসনকে দায়িত্ব দেওয়া হলো এমন এক বিমান বানানোর যা 70,000 ফুট ওপর দিয়ে উঠতে পারে। প্রজেক্টের নাম দেওয়া হলো প্রজেক্ট অ্যাকোয়াটন, আর এই বিমানটির নাম ছিল U-2 স্পাই প্লেন। কিন্তু এত বড় একটা টপ সিক্রেট বিমান তো আর জনসমক্ষে বানানো বা টেস্ট করানো যায় না। এর জন্য দরকার এমন একটা জায়গা যা লোকালয় থেকে বহু দূরে, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর যেখানে একটা বিশাল রানওয়ে বানানোর মতো সমতল ভূমি আছে। কেলি জনসন এবং সিআইএর অফিসার রিচার্ড রিসেল একটি ছোট বিমানে করে নেভাডার মরুভূমির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ নিচে একটি জায়গা দেখতে পেলেন। জায়গাটি ছিল একটি শুকনো লবণের হ্রদ, গ্রুম লেক। চারদিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা একদম সমতল একটা প্রান্তর। বাইরে থেকে ভেতরে কিছুই দেখার উপায় নেই। রানওয়ে বানানোর জন্য এর চেয়ে পারফেক্ট জায়গা হতেই পারে না। তারা জায়গাটির সাথে সাথে অধিগ্রহণ করে নিলেন। শুরু হলো এরিয়া 51-এর পথ চলা। তবে প্রথম দিকে ইঞ্জিনিয়ার আর কর্মীদের এই জনমানবহীন মরুভূমিতে কাজ করতে গিয়ে আসাটা কি খুব কঠিন ছিল? কে চাইবে পরিবার ছেড়ে এমন রুক্ষ জায়গায় থাকতে? তাই কর্মীদের প্রলুব্ধ করার জন্য কেলি জনসন এই জায়গার একটা সুন্দর নাম দিলেন, প্যারাডাইস র্যাঞ্চ। পরবর্তীতে এটি দ্য র্যাঞ্চ, ওয়াটার টাউন, ড্রিমল্যান্ড ইত্যাদি নামেও পরিচিত পায়। কিন্তু সরকারি নথিতে ম্যাপের গ্রিড নাম্বার অনুযায়ী এর নাম ছিল এরিয়া 51। U-2 স্পাই প্লেনের টেস্টিং শুরু হলো, আর এখান থেকেই শুরু হলো ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের আসল জন্মকথা। 1950-এর দশকে সাধারণ কমার্শিয়াল বিমানগুলো উড়তো মাত্র 10 থেকে 20,000 ফুট উঁচুতে, আর মিলিটারি জেটগুলো উড়তো বড়জোর 40,000 ফুট উঁচুতে। কিন্তু U-2 স্পাই প্লেন উড়তো 60 থেকে 70,000 ফুট উপরে। সন্ধ্যার দিকে যখন সূর্য অস্ত যেত, তখন নিচের আকাশে অন্ধকার নেমে এলেও 70,000 ফুট উঁচুতে U-2 প্লেনের রূপালী ডানায় সূর্যের আলো প্রতিফলিত হতো।
নিচ দিয়ে উড়ে যাওয়া কমার্শিয়াল পাইলটরা হঠাৎ দেখতেন তাদের অনেক উপরে আগুনের গোলার মতো বা উজ্জ্বল রূপালী রঙের কিছু একটা প্রচণ্ড বেগে ছুটে যাচ্ছে। তারা তো জানতেনই না যে মানুষ এমন কোনো বিমান বানিয়েছে যা এত উঁচুতে উঠতে পারে। ফলে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলে রিপোর্ট করতেন যে তারা আকাশে অদ্ভুত কোনো যান বা ফ্লাইং সসার দেখেছেন। এভাবে 50 এবং 60-এর দশকে আমেরিকার আকাশে ইউএফও দর্শনের বন্যা বয়ে গেল। সিআইএ এবং এয়ারফোর্স সব জানত, কিন্তু ইউ2 প্রজেক্ট এতই গোপন ছিল যে তারা সত্যটা প্রকাশ করতে পারল না। উল্টো তারা ইউএফও গুজবকে উস্কে দিল। তারা মানুষকে বোঝালো এগুলো হয়তো ওয়েদার বেলুন বা আবহাওয়ার কোনো প্রাকৃতিক ঘটনা। এই যে সরকার একটা সত্যকে লুকাতে গিয়ে আরেকটা মিথ্যা কথার আশ্রয় নিল, এটাই ছিল এরিয়া 51কে ঘিরে মানুষের অবিশ্বাসের প্রথম বীজ। এরপর ইউ2 এর সফলতার পর এরিয়া 51-এ শুরু হলো আরও ভয়ঙ্কর সব ব্ল্যাক প্রজেক্ট। তৈরি হলো A-12 অক্সকার্ট এবং SR-71 ব্ল্যাকবার্ডের মতো বিমান। ব্ল্যাকবার্ড ছিল এমন এক বিমান যা শব্দের চেয়ে 3 গুণ বেশি বেগে ছুটতে পারত। কোনো মিসাইল তাকে ধাওয়া করলে পাইলট শুধু থ্রোটল বাড়িয়ে মিসাইলকে পেছনে ফেলে চলে যেত। এরপর LF-170 নাইট হক, পৃথিবীর প্রথম স্টিলথ ফাইটার বা রাডারে অদৃশ্য বিমান। এই বিমানগুলোর ডিজাইন এতই অদ্ভুত আর ভবিষ্যৎমুখী ছিল যে রাতের অন্ধকারে কেউ এগুলোকে আকাশে দেখলে ভিনগ্রহের যান বা এলিয়েন শিপ ছাড়া আর কিছুই ভাবার কথা নয়। কিন্তু গল্পটা কি শুধুই সুপার অ্যাডভান্সড বিমানের? যদি তাই হয় তবে এরিয়া 51 নিয়ে এত অদ্ভুত সব থিওরি কেন? কেন মানুষ বিশ্বাস করে যে এখানে এলিয়েনদের মৃতদেহ রাখা আছে? কেন বলা হয় এই ঘাটির মাটির নিচে রয়েছে এক বিশাল পাতালপুরী যেখানে মানুষের সাথে এলিয়েনরা একসাথে কাজ করে? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের টাইম ট্রাভেল করে যেতে হবে 1989 সালে। 1989 সালের মে মাস। লাস ভেগাসের লোকাল টিভি স্টেশনে KLS এর প্রখ্যাত সাংবাদিক জর্জ ন্যাপ একটি সাক্ষাৎকার সম্প্রচারণ করলেন। টিভির পর্দায় এক ব্যক্তিকে দেখা গেল, কিন্তু তার চেহারা অন্ধকারে ঢাকা। তার নাম বলা হলো ডেনিস। এই ডেনিস দাবি করলেন তিনি একজন পদার্থবিজ্ঞানী এবং তিনি এরিয়া 51-এর অত্যন্ত গোপন একটি অংশে কাজ করেছেন। কিছুদিন পর এই ব্যক্তি তার আসল পরিচয়ে সবার সামনে আসেন। তার নাম ছিল বব লাজার। বব লাজার এমন কিছু কথা বলেন যা শুধু আমেরিকাকে নয় পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল। তার এই একটি সাক্ষাৎকার এরিয়া 51-কে ইতিহাসের সবচেয়ে চর্চিত রহস্যে পরিণত করেছিল। বব লাজারের দাবি অনুযায়ী তাকে এরিয়া 51-এর মূল ঘাঁটি থেকে আরও কিছুটা দক্ষিণে প্যাপুজ লেক নামক একটির জায়গায় S4 নামের একটি গোপন আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে কাজ দেওয়া হয়েছিল। তিনি জানান সেই ল্যাবরেটরি হ্যাঙ্গারগুলো পাহাড়ের গায়ে এমনভাবে মেশানো ছিল যে বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। S4-এ বব লাজার যা দেখেছিলেন তা মানুষের কল্পনারও বাইরে। তিনি বলেন সেখানে মোট 9টি ফ্লাইং সসার বা এলিয়েন স্পেসক্রাফট রাখা ছিল। এগুলো পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়ে তৈরি করা নয়। তার কাজ ছিল এই স্পেসক্রাফটগুলোর প্রোপালশন সিস্টেম বা ইঞ্জিন কিভাবে কাজ করে তার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আবিষ্কার করা। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হলো একটি তৈরি জিনিসকে ভেঙে ভেঙে দেখা যে সেটা কিভাবে বানানো হয়েছে, যাতে নিজেরাও সেটা তৈরি করা যায়। বব লাজার এই 9টি স্পেসক্রাফটের মধ্যে একটি নিয়ে কাজ করতেন, যার নাম তিনি দিয়েছিলেন স্পোর্ট মডেল। তিনি বলেন যানটির ভেতরে কোনো তার, কোনো সার্কিট বোর্ড বা কন্ট্রোল প্যানেল ছিল না। এর ভেতরে প্রতিটি জিনিস যেন ছেঁচে ঢেলে বানানো। কোনো জোড়াতালি বা ওয়েল্ডিংয়ের দাগ ছিল না। ভেতরে যে ছোট ছোট চেয়ারগুলো ছিল তা মানুষের আকারের জন্য বানানো নয়, সেগুলো ছিল অনেক ছোট আকারের, কোনো প্রাণীর জন্য উপযুক্ত। সবচেয়ে অবাক করা বিষয় ছিল ওই যানের জ্বালানি। বব লাজার দাবি করেন ওই মহাকাশ যানগুলো পেট্রোল, ডিজেল বা নিউক্লিয়ার এনার্জিতে চলতো না। সেগুলো চলতো এমন একটি মৌল বা উপাদান নিয়ে যা পৃথিবীতে পাওয়াই যায় না। তিনি এর নাম দিয়েছিলেন এলিমেন্ট 115। বব লাজারের মতে এই এলিমেন্ট 115 দিয়ে যানটি নিজের চারদিকে একটি অ্যান্টি গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বিরোধী ফিল্ড তৈরি করত। স্পেসক্রাফটটি আসলে মহাশূন্যে উড়ে যেত না, বরং এটি তার সামনের স্পেস এবং টাইমকে বাঁকিয়ে ফেলতো। সহজ কথায় এটি স্পেস টাইমকে ভাঁজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যে চলে যেতে পারত। যখন বব লাজার এই এলিমেন্ট 115-এর কথা বলল, তখন বিজ্ঞানীদের পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে 115 নম্বর কোনো মৌলের অস্তিত্ব ছিল না। বিজ্ঞানীরা বব লাজারকে পাগল আর প্রতারক বলে উড়িয়ে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর ঠিক 14 বছর পর 2003 সালে একদল রাশিয়ান এবং আমেরিকান বিজ্ঞানী ল্যাবরেটরিতে একটি নতুন মৌল সংশ্লেষণ করতে সক্ষম হন। এর পারমাণবিক সংখ্যা ছিল 115। পরবর্তীতে এর নাম দেওয়া হয় মস্কোভিয়াম। বব লাজার 14 বছর আগে যে মৌলের কথা বলেছিলেন, বিজ্ঞান পরে ঠিক সেই জায়গাতে এসেই পৌঁছায়। এটি কি নিছক কাকতালীয়, নাকি বব লাজার সত্যি এমন কিছু দেখেছিলেন যা মানবজাতির ধরাছোঁয়ার বাইরে? বব লাজার আরও জানিয়েছিলেন তিনি S4 ফ্যাসিলিটিতে হাঁটার সময় একটি ঘরের দরজায় ছোট কাচের জানালা দিয়ে উকি দিয়েছিলেন। তিনি সেখানে দুজন সাদা কোট পরা বিজ্ঞানীকে এমন কিছুর দিকে ঝুঁকে থাকতে দেখেন যা দেখতে মানুষের মতো নয়। ছোট ধূসর রঙের একটি প্রাণী, যার মাথা সাধারণ মানুষের তুলনায় অনেক বড়। বব লাজারের মনে হয়েছিল এটি একটি এলিয়েন বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল বায়োলজিক্যাল এন্টিটি। বব লাজারের এই সাক্ষাৎকার যখন টিভিতে প্রচারিত হলো, তখন আমেরিকায় রীতিমতো ঝড় উঠে গেল। মানুষ পাগল হয়ে গেল এরিয়া 51-এর পেছনে সত্য জানার জন্য। কিন্তু সরকার কি করলো? তারা পুরোপুরি নীরব রইল। শুধু তাই নয়, বব লাজারের রেকর্ড মুছতে শুরু করলো সরকার।
বব দাবি করলেন তিনি MIT এবং ক্যালটেকের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন, কিন্তু সাংবাদিকরা যখন সেখানে খোঁজ নিলেন দেখা গেল বব লাজার নামের কোনো ছাত্রের রেকর্ড সেখানে নেই। লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরি, যেখানে তিনি এর আগে কাজ করতেন বলে দাবি করেছিলেন, তারাও বব লাজারকে চেনার কথা অস্বীকার করল। বব লাজার কি তাহলে একজন আস্ত প্রতারক ছিল? কিন্তু মজার ব্যাপার হলো, জর্জ ন্যাপ যখন লস অ্যালামোস ল্যাবরেটরির একটি পুরনো ফোন ডিরেক্টরি খুঁজে বের করেন, তখন সেখানে স্পষ্টভাবে বব লাজারের নাম এবং ফোন এক্সটেনশন লেখা ছিল। এর মানে সরকার বা কোনো গোপন সংস্থা খুব সূক্ষ্মভাবে বব লাজারের অতীত মুছে ফেলার চেষ্টা করছিল, যাতে তাকে একজন ভুয়া বা পাগল প্রমাণ করা যায়। বব লাজারের এই কাহিনী দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর সারা পৃথিবী থেকে UFO গবেষক, সাংবাদিক আর কৌতূহলী মানুষ নেভাডা মরুভূমির দিকে ছুটতে শুরু করলো। তারা গ্রুম লেকের আশেপাশের পাহাড়ে, যেমন টিকাবু পিক, সেখানে ক্যাম্প করা শুরু করলো, শুধু দূরবীন আর টেলিস্কোপ দিয়ে রাতের অন্ধকারে ঘাটির দিকে নজর রাখার জন্য। এই কৌতূহলী মানুষদের ঠেকাতে ঘাটির নিরাপত্তাও বহুগুণ বাড়িয়ে দেওয়া হলো। আর তখনই শুরু হলো এরিয়া 51-এর আরেক অদ্ভুত অধ্যায়, জেনেট ফ্লাইটস। এরিয়া 51-এ যারা কাজ করেন তারা তো আর প্রতিদিন মরুভূমি পাড়ি দিয়ে সেখানে যান না। তাদের যাতায়াতের জন্য লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি অত্যন্ত গোপন টার্মিনাল রয়েছে। এই টার্মিনাল থেকে প্রতিদিন সাদা রঙের বোয়িং 737 বিমান উড়ে যায় এরিয়া 51-এর দিকে। এই বিমানগুলোর গায়ে কোনো নাম বা লোগো নেই, শুধু জানালার নিচ দিয়ে একটি লাল রঙের দাগ টানা আছে। এই ফ্লাইটগুলোকে বলা হয় জেনেট ফ্লাইট। জেনেট এর পূর্ণরূপ দিয়ে অনেক থিওরিও আছে, তবে সবচেয়ে জনপ্রিয়টি হলো জাস্ট অ্যানাদার নন এক্সিস্টেন্ট টার্মিনাল। এই বিমানে যারা উঠেন তারা সবাই টপ সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া মানুষ। তারা সকালে লাস ভেগাস থেকে বিমানে ওঠেন, মরুভূমির গোপন ঘাঁটিতে কাজ করেন এবং বিকেলে আবার লাস ভেগাসে তাদের সাধারণ জীবনে ফিরে আসেন। কিন্তু ঘাঁটির ভেতরে তারা কি করেন সেটা তাদের স্ত্রী, সন্তান বা পৃথিবীর কাউকেই বলতে পারেন না। তাদের জীবন চলে এক ভয়ঙ্কর গোপনীয়তার চুক্তির অধীনে। মুখ খুললেই রাষ্ট্রদ্রোহিতার মামলা, গুম হয়ে যাওয়া অথবা মৃত্যু। 90-এর দশকের মাঝামাঝি সময় এরিয়া 51 আবার খবরের শিরোনামে আসে, তবে এবার কোনো এলিয়েনের জন্য নয়, বরং এক ভয়ঙ্কর অমানবিক ঘটনার জন্য। এরিয়া 51-এর কিছু সাবেক কর্মী সরকারের বিরুদ্ধে মামলা করে বসেন। তাদের দাবি ছিল ঘাটির ভেতরে কিছু বিশাল গর্তে প্রতিনিয়ত বিষাক্ত রাসায়নিক বর্জ্য এবং অজানা সব ম্যাটেরিয়াল পুড়িয়ে ধ্বংস করা হতো। সেই বিষাক্ত ধোঁয়ার কারণে অনেক কর্মীর শরীরে অদ্ভুত সব ক্যান্সার এবং ফুসফুসের রোগ দেখা দেয়। কয়েকজন কর্মী মারাও পর্যন্ত যান। তাদের বিধবা স্ত্রীরা যখন বিচার চাইতে আদালতে গেলেন, তখন সরকার এক অদ্ভুত চাল চালল। সরকারের আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে বললেন, এরিয়া 51 নামের কোনো ঘাটির অস্তিত্বই নেই, আর যে জায়গার কোনো অস্তিত্ব নেই সেখানে বিষাক্ত ধোঁয়া তৈরির প্রশ্নই ওঠে না। ভাবতে পারেন, আমেরিকার মতো একটি গণতান্ত্রিক দেশে স্যাটেলাইট ইমেজে এত বড় একটা রানওয়ে আর শত শত বিল্ডিং স্পষ্ট দেখা যাচ্ছে, অথচ সরকার নির্লজ্জার মতো বলে দিচ্ছে এর কোনো অস্তিত্ব নেই। ন্যাশনাল সিকিউরিটির দোহাই দিয়ে সেই মামলা খারিজ করে দেওয়া হলো। এই ঘটনা প্রমাণ করেছিল যে এরিয়া 51 এমন এক জায়গা যা আমেরিকার সাধারণ আইনেরও ঊর্ধ্বে। প্রেসিডেন্ট ছাড়া আর কেউ জানে না সেখানে আসলেই কি হচ্ছে। বছরের পর বছর ধরে সরকার এই জায়গার নাম পর্যন্ত মুখে আনতে অস্বীকার করেছে, কিন্তু শেষ পর্যন্ত 2013 সালে এসে CIA প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, এরিয়া 51 নামের একটি জায়গা আসলেই আছে। তবে তারা বলল এটি শুধু U2 স্পাইপ্লেন বা অন্যান্য গোপন বিমানের টেস্টিং গ্রাউন্ড ছিল, এলিয়েন বা UFO এর সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু মানুষ কি এই কথা বিশ্বাস করলো? মোটেও না। মানুষের মনে প্রশ্ন রয়েই গেল, যদি এটা শুধু বিমানের টেস্টিং গ্রাউন্ডই হয়, তাহলে এত শত গোপনীয়তা কেন? কেন এমন লেভেলের সিকিউরিটি যা পৃথিবীর আর কোনো মিলিটারি ঘাঁটিতে নেই? কেন আজও কেউ ভুল করে ওই সীমানায় পা রাখলে তাকে কোনো প্রশ্ন না করেই গ্রেপ্তার করা হয় অথবা গুলি করার হুমকি দেওয়া হয়? এরিয়া 51-এর মাটির ওপরের গল্প তো আমরা শুনলাম, বিমানের হ্যাঙ্গার, রানওয়ে আর কঠোর নিরাপত্তা, কিন্তু আসল রহস্য তো মাটির ওপরে নয়, বরং মাটির নিচে। অনেকেই বলেন এরিয়া 51-এর মাটির নিচে রয়েছে একটি বিশাল নেটওয়ার্ক, কয়েকশতলা গভীর বাংকার, যেখানে এমন সব এক্সপেরিমেন্ট চলছে যা শুনলে মানুষের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। এলিয়েন অটোপসি বা ভিন গ্রহের প্রাণীর মৃতদেহ ব্যবচ্ছেদ, রিভার্স ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ম্যাজেস্টিক 12 এর গোপন এজেন্ডা, এমনকি টাইম ট্রাভেল এবং মাইন্ড কন্ট্রোল টেকনোলজির কথাও শোনা যায় এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো নিয়ে। আর এই আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিগুলো এর সাথে জড়িয়ে আছে ডুলস বেস এর মতো আরও কিছু ভয়ানক নাম। এখন আপনি আবারও কল্পনা করুন, আপনি এখন এরিয়া 51-এর সেই শুকনো লবণের হ্রদের ওপর দাঁড়িয়ে নেই। আপনি এখন একটি গোপন লিফটে করে মাটির কয়েকশো ফুট নিচে নামছেন। লিফটের দরজা খুলতেই আপনার সামনে ফুটে উঠল এমন এক জগৎ যা কোনো সায়েন্স ফিকশন সিনেমার চাইতে কম নয়। লম্বা চকচকে করিডর, চারদিকে সশস্ত্র গার্ড, ল্যাবরেটরিগুলোর ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত সব মেশিনের শব্দ। যারা এরিয়া 51 এবং আন্ডারগ্রাউন্ড বেস নিয়ে গবেষণা করেন তাদের মতে আমেরিকার মাটির নিচে এমন অনেকগুলো গোপন ঘাঁটি বা ডাম্প, ডিপ আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেসেস রয়েছে, আর এরিয়া 51 হলো এই পুরো নেটওয়ার্কের অন্যতম প্রধান কেন্দ্র। দাবি করা হয় মাটির নিচে প্রায় 40 তলা পর্যন্ত বিস্তৃত এই বেস। এক ঘাঁটির সাথে আরেক ঘাঁটির যোগাযোগ রক্ষা করার জন্য মাটির নিচ দিয়ে ছুটছে ম্যাগলেভ ট্রেন, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে চলে।
কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল পাতালপুরীতে আসলে কি লুকানো আছে, কেন এত গোপনীয়তা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আবারও 1947 সালে। এরিয়া 51 তৈরি হওয়ারও প্রায় 8 বছর আগের এক ঘটনায়, যে ঘটনা পুরো ইউএফও ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1947 সালের জুলাই মাস, আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রোজওয়েল নামের এক ছোট্ট শহর। একদিন প্রচণ্ড ঝড়ের রাতে আকাশ থেকে বিশাল একটি বস্তু বিকট শব্দে ম্যাক ব্রেজেল নামে এক কৃষকের খামারে আছড়ে পড়ে। পরদিন সকালে ম্যাক ব্রেজেল তার খামারে গিয়ে দেখেন পুরো জায়গা জুড়ে অদ্ভুত সব ধাতব টুকরো ছড়িয়ে আছে, এমন ধাতু যা তিনি জীবনেও দেখেনি। ওই ধাতুর টুকরোগুলোকে দুমড়ে মুচড়ে ছেড়ে দিলেও তা আবার নিজে নিজেই আগের আকার ধারণ করে। আগুন দিয়ে পোড়ানো যায় না, হাতুড়ি দিয়ে পিটিয়েও ভাঙা যায় না। খবর পেয়ে ছুটে আসে আমেরিকান মিলিটারি। তারা পুরো এলাকা কর্ডন করে ফেলে এবং সমস্ত ধ্বংসাবশেষ ট্রাকে করে তুলে নিয়ে যায়। পরদিন স্থানীয় পত্রিকায় বড় বড় করে হেডলাইন ছাপানো হলো, মিলিটারি রোজওয়েল খামার থেকে ফ্লাইং সসার উদ্ধার করেছে। পুরো আমেরিকায় হইচই পড়ে গেল। কিন্তু ঠিক তার কয়েক ঘন্টা পরে মিলিটারি তার আগের বক্তব্য পুরোপুরি পাল্টে ফেললো। তারা এক প্রেস কনফারেন্স করে জানালো, আরে না, ওটা কোনো ফ্লাইং সসার বা এলিয়ান শিপই ছিল না, ওটা ছিল একটা ওয়েদার বেলুন বা আবহাওয়া মাপার বেলুন যা ক্র্যাশ করেছে। ভাবুন তো, আমেরিকার মিলিটারির হাই র্যাঙ্কিং অফিসাররা কি একটা সাধারণ ওয়েদার বেলুন আর একটা ফ্লাইং সসারের মধ্যে পার্থক্য করতে পারেন না? এই যে তড়িঘড়ি করে সত্য ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, এটাই ছিল রোজওয়েল কভার আপ। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী সেই ক্র্যাশ সাইট থেকে শুধু মহাকাশযানের টুকরোই উদ্ধার করা হয়নি, উদ্ধার হয়েছিল কয়েকটি মৃতদেহ, ছোটখাটো আকৃতির বড় মাথা এবং বিশাল কালো চোখওয়ালা কিছু প্রাণীর মৃতদেহ, যাদের আমরা পপ কালচারে গ্রে এলিয়ান বা দ্য গ্রেইজ বলে চিনি। দাবি করা হয় রোজওয়েল থেকে উদ্ধার হওয়া সেই মহাকাশযানের ধ্বংসাবশেষ এবং এলিয়ানদের মৃতদেহগুলোকে অত্যন্ত গোপনে সরিয়ে ফেলা হয়েছিল, আর এগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্যই পরবর্তীতে নিয়ে আসা হয় এরিয়া 51-এর ওই আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিগুলোতে। এই পুরো এলিয়ান ইস্যুটাকে কন্ট্রোল করার জন্য তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান অত্যন্ত গোপনে 12 জন শীর্ষ বিজ্ঞানী, মিলিটারি জেনারেল এবং ইন্টেলিজেন্স অফিসারকে নিয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটির নাম ছিল ম্যাজেস্টিক 12 বা সংক্ষেপে MJ-12। এদের কাজ ছিল এলিয়ান টেকনোলজি নিয়ে গবেষণা করা এবং পৃথিবীর সাধারণ মানুষের কাছ থেকে এই সত্য যে কোনো মূল্যে লুকিয়ে রাখা। ম্যাজেস্টিক 12-এর ক্ষমতা ছিল প্রেসিডেন্টের চেয়েও বেশি। তারা আমেরিকার কোনো আইনের তোয়াক্কা করতো না। এরিয়া 51 ছিল তাদেরই সবচেয়ে বড় ল্যাবরেটরি। এবার আসা যাক সেই ভয়ঙ্কর কথায়। 1995 সাল, লন্ডন ভিত্তিক এক এন্টারপ্রেনার রে সেন্টিলি একটি সাদা কালো ভিডিও রিলিজ করলেন। ভিডিওটির নাম ছিল এলিয়ান অটোপসি। ভিডিওতে দেখা যায় গ্লাভস এবং সাদা অ্যাপ্রন পরা দুজন ডাক্তার একটি অপারেশন টেবিলে এমন এক প্রাণীর ব্যবচ্ছেদ করছেন যা মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়। তার পেটের অদ্ভুত সব অঙ্গ প্রত্যঙ্গ বের করা হচ্ছে। রে সেন্টালি দাবি করে এই ফুটেজটি 1947 সালের রোজওয়েল ক্র্যাশের পর আমেরিকান মিলিটারির তোলা আসল ফুটেজ। ভিডিওটি টিভিতে প্রচার হওয়ার পর পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। যদিও পরে অনেকে একে ভুয়া বা স্পেশাল ইফেক্ট বলে দাবি করেছেন, কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতে অন্তত কিছু অংশ একদম খাঁটি। এই ভিডিওটি মানুষের মনে এক গভীর ভীতির জন্ম দেয়। এরিয়া 51-এর ভেতরের ল্যাবগুলোতে কি এভাবেই দিনের পর দিন ভিনগ্রহী প্রাণীদের ব্যবচ্ছেদ করা হয়েছে? তবে গল্প এখানেই শেষ নয়। এলিয়ান বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল বায়োলজিক্যাল এন্টিটি বা EBE নিয়ে যারা এরিয়া 51-এ কাজ করছেন, তাদের মধ্যে একজনের নাম অত্যন্ত বিখ্যাত। তিনি হলেন ড্যান বুরিশ। ড্যান বুরিশ দাবি করেন যে তিনি এরিয়া 51-এর S4 ফ্যাসিলিটিতে কাজ করতেন। তার কাজ মৃত এলিয়ানদের নিয়ে ছিল না, তার কাজ ছিল জীবিত এলিয়ানকে নিয়ে। বুরিশের দাবি অনুযায়ী S4-এর একটি বিশেষ চেম্বারে জে রড নামের একটি জীবিত এলিয়ানকে বন্দী করে রাখা হয়েছিল। জে রড কোনো সাধারণ বন্দী ছিল না, সে টেলিপ্যাথির মাধ্যমে মানুষের মনের সাথে যোগাযোগ করতে পারত। বুরিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল জে রডের শরীর থেকে টিস্যু স্যাম্পল সংগ্রহ করার। বুরিশ জানালো জে রড আসলে কোনো ভিনগ্রহী প্রাণীই ছিল না, বরং সে ছিল টাইম ট্রাভেলার, হাজার হাজার বছর ভবিষ্যৎ থেকে আসা এক পরিবর্তিত মানব প্রজাতি, যারা পৃথিবীতে এসেছিল তাদের নিজেদের জেনেটিক সমস্যা সমাধানের জন্য। শুনতে কতটা পাগলামি মনে হচ্ছে, তাই না? কিন্তু ড্যান বুরিশ বা বব লাজারের মতো মানুষগুলো যখন লাইভ টিভিতে এসে নিজেদের চোখের সামনে দেখা এই বর্ণনাগুলো দেন, তখন তাদের চোখের স্থিরতা আর কথার আত্মবিশ্বাস দেখলে যে কারো শিরদাঁড়া কেঁপে উঠবে। এরিয়া 51-এর এই এলিয়ান থিওরির সাথে জড়িয়ে আছে আরেক ভয়ঙ্কর জায়গার নাম ডুলস বেস। নিউ মেক্সিকোর ডুলস শহরের আর্চুলেটা মেসার পাহাড়ের নিচে নাকি রয়েছে আরেকটি বিশাল আন্ডারগ্রাউন্ড বেস। ফিলস এইসব গল্প, থিওরি আর কনস্পিরেসি দশকের পর দশক ধরে সাধারণ মানুষের মনে জমা হতে থাকে, আর এই পুঞ্জীভূত কৌতূহল এবং ক্ষোভের বিস্ফোরণ ঘটে 2019 সালে। 2019 সালের জুনে ম্যাটি রবার্টস নামের এক সাধারণ কলেজ ছাত্র ফেসবুকে একটি মজার ইভেন্ট খুলে বসল। ইভেন্টের নাম ছিল স্টর্ম এরিয়া 51, দে কান্ট স্টপ অল অফ আস, যার মানে ছিল চলো এরিয়া 51-এ গিয়ে হামলা করি, তারা আমাদের সবাইকে তো থামাতে পারবে না। ইভেন্টের ডেসক্রিপশনে লেখা ছিল আমরা সবাই মিলে নারুটো রান দিব, যেটি ছিল জাপানি অ্যানিমের মতো দৌড়। এটি দিয়ে আমরা এরিয়া 51-এর দিকে ছুটে যাব, তারা আমাদের সবাইকে তো গুলি করতে পারবে না, চলো এলিয়ানদের দেখে আসি।
ম্যাটি রবার্টস ভেবেছিল এটি নিছক একটা জোকস, বড়জোর কয়েকশো মানুষ এতে হাসাহাসি করবে, কিন্তু ইন্টারনেট এক অদ্ভুত জায়গা। কয়েকদিনের মধ্যেই এই ইভেন্ট ভাইরাল হয়ে গেল। 1 লাখ, 2 লাখ করতে করতে 20 লাখ মানুষ এই ইভেন্টে গোয়িংয়ে ক্লিক করলো। পুরো পৃথিবী নড়ে চড়ে বসলো। বিভিন্ন দেশের নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ, আমেরিকান জনগণ এরিয়া 51 আক্রমণ করতে যাচ্ছে। আমেরিকান সরকার এবং মিলিটারির কপালে চিন্তার ভাঁজ পড়ল। এটা আর কোনো জোকস ছিল না। যদি সত্যি সত্যি লাখ লাখ মানুষ এই মরুভূমিতে জড়ো হয় তবে কি হবে? ইউএস এয়ারফোর্স একটি অফিসিয়াল বিবৃতি জারি করলো। তারা খুব কড়া ভাষায় সতর্ক করে বলল, এরিয়া 51 হলো আমেরিকার সশস্ত্র বাহিনীর জন্য একটি প্রশিক্ষণ ক্ষেত্র। আমরা যে কাউকে আমেরিকার মিলিটারি ঘাঁটিতে প্রবেশ করার চেষ্টার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি। ইউএস এয়ারফোর্স সবসময় আমেরিকার সম্পদ রক্ষায় প্রস্তুত এবং যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রাণঘাতী ব্যবস্থা নিতে আমরা পিছপা হব না। প্রাণঘাতী ব্যবস্থা অর্থাৎ লাখ লাখ মানুষ এলেও তারা গুলি চালাতে প্রস্তুত। সেপ্টেম্বরের 20 তারিখ, ইভেন্টের দিন, লাস ভেগাস থেকে হাজার হাজার মানুষ গাড়িতে করে ছুটে গেল নেভাডা মরুভূমির সেই র্যাচেল এবং হাইকো শহরের দিকে। কিন্তু তারা এরিয়া 51-এর গেট পর্যন্ত পৌঁছাতেই পারল না, কারণ পুরো এলাকা জুড়ে আগে থেকেই মিলিটারি, সোয়াট টিম এবং এফবিআই ব্যারিকেড তৈরি করে রেখেছিল। আকাশে উড়ছিল নজরদারি ড্রোন এবং হেলিকপ্টার। শেষ পর্যন্ত বড় কোনো সংঘাত হয়নি। মানুষজন ওই গেটের বাইরে থেকেই ব্যানার হাতে স্লোগান দিয়ে এলিয়েনের কস্টিউম পরে নিচে গিয়ে ফিরে আসে। মাত্র কয়েকজন ওই সীমানা পার হওয়ার চেষ্টা করছিল, যাদের সাথে সাথেই গ্রেপ্তার করা হয়। কিন্তু ওই স্টর্ম এরিয়া 51 ইভেন্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছে। সরকার এই ঘাঁটিটিকে কতটা সিরিয়াসলি নেয়। আজ থেকে 70 বছর আগে যে গোপনীয়তা শুরু হয়েছিল তা আজও একটুও কমেনি, বরং বেড়েছে। আজকের যুগে স্যাটেলাইট, ইন্টারনেট আর ড্রোনের যুগেও এরিয়া 51-এর ভেতরে কি হচ্ছে তা কেউ জানে না। গুগল আর্থে আপনি ওপর থেকে শুধু রানওয়ে বা বিল্ডিংয়ের ছবি দেখতে পাবেন, কিন্তু মাটির নিচে কি চলছে তার কোনো ছবি গুগল ম্যাপে নেই। অনেকে বলেন এরিয়া 51 এখন আর আগের মতো নেই। সরকার ভালো করেই জানে যে পুরো পৃথিবীর চোখ এখন ওই জায়গাটির উপর। তাই তারা তাদের আসল টপ সিক্রেট কাজগুলো এখান থেকে সরিয়ে নিয়ে গেছে আমেরিকার উটাহ অঙ্গরাজ্যের ড্যাগওয়ে প্রুভিং গ্রাউন্ড অথবা অন্য কোনো অজানা ঘাঁটিতে। এরিয়া 51 এখন শুধু মানুষের মনোযোগ সরিয়ে রাখার একটি ফাঁদ। মানুষ যখন এরিয়া 51 নিয়ে মেতে আছে, তখন সরকার হয়তো অন্য কোথাও মাটির আরও গভীরে তৈরি করছে নতুন কোনো অস্ত্র, কিংবা যোগাযোগ স্থাপন করছে অন্য কোনো মাত্রার প্রাণীদের সাথে। এরিয়া 51 শুধু মিলিটারি বেস নয়, এটি মানবজাতির কৌতূহলের এক চূড়ান্ত রূপ। আমরা সবসময় অজানাকে জানতে চাই, কিন্তু যে সত্য আমরা জানতে চাইছি সেই সত্য হজম করার জন্য কি আমরা আসলেই প্রস্তুত? যদি একদিন সত্যি সত্যি এরিয়া 51-এর বিশাল হ্যাঙ্গারের দরজা খুলে দেওয়া হয় আর ভেতর থেকে এমন কিছু বেরিয়ে আসে যা আমাদের ধর্ম, আমাদের বিজ্ঞান, আমাদের ইতিহাস সব কিছুকে মিথ্যা প্রমাণ করে দেয়, তখন কি হবে? যদি আমরা জানতে পারি যে আমরা এই বিশাল ইউনিভার্সের কোনো স্বাধীন সত্তা নই, বরং উন্নত কোনো এলিয়ান প্রজাতির ল্যাবরেটরিতে থাকা গিনিপিগ মাত্র, তখন মানব সভ্যতার কি হবে? হয়তো কিছু সত্য লুকিয়ে রাখাই ভালো। হয়তো এই মরুভূমির লাল সাদা সতর্কীকরণ সাইনবোর্ডগুলো শুধু মিলিটারির সম্পদ রক্ষার জন্য নয়, বরং আমাদের মানসিক শান্তি রক্ষার জন্য পোতা হয়েছে। মাটির ওপরের গনগনে রোদ আর মাটির নিচের হিমশীতল ল্যাবরেটরির মাঝখানে আজও দাঁড়িয়ে আছে এরিয়া 51। প্রশ্নগুলোর উত্তর হয়তো এই ধুলোর ভেতরেই চাপা পড়ে থাকবে অনন্তকাল। প্রিয় দর্শক, এখন আসুন আমরা এরিয়া 51-কে নিয়ে যত ধরনের কনস্পিরেসি থিওরি আছে সেগুলো একটু ঘাটাঘাটি করি। আমরা যখন গত পর্বে প্রজেক্ট ব্লুবিম এর কথা যখন ভাবি, তখন একটা প্রশ্নই আসে, মানুষের মস্তিষ্ক কি একা এতটা উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে? কনস্পিরেসি থিওরিস্ট এবং অনেক ধর্মতাত্ত্বিকের মতে এরিয়া 51-এ মানুষ আসলে ভিনগ্রহী নয়, বরং জিন বা শয়তানি শক্তির সাথে যোগাযোগ স্থাপন করছে। প্রাচীন নথিপত্রে পতনশীল ফেরেশতা বা জিনের যে ক্ষমতার কথা বলা হয়েছে, আধুনিক বিজ্ঞান তাকেই এলিয়ান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি মানুষকে ধর্মবিশ্বাস থেকে সরিয়ে বিজ্ঞানের মোড়কে এক নতুন জাদুকরী শক্তির পূজা করতে শেখাচ্ছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এরিয়া 51-এর এই কর্মকাণ্ড আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ইসলামের ইতিহাস এবং বিভিন্ন ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণীর দিকে তাকালে আমরা এক অদ্ভুত মিল খুঁজে পাই। 1. দাজ্জালের আবির্ভাব এবং প্রযুক্তিগত ভেলকি। কিয়ামতের অন্যতম বড় আলামত হলো দাজ্জালের আবির্ভাব। হাদিস অনুযায়ী দাজ্জালের কাছে এমন ক্ষমতা থাকবে যে সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি ঝরাতে, মাটির নিচ থেকে ধন সম্পদ বের করে আনবে এবং বাতাসের চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করবে। আজকের প্রজেক্ট ব্লুবিম বা এরিয়া 51-এর অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তিকে দাজ্জালের সেই মিথ্যা জান্নাত এবং অলৌকিক ক্ষমতার প্রস্তুতি। 2. মানুষের কৃত্রিম বিবর্তন। এরিয়া 51-এ যে জিন এডিটিং বা মানুষের সাথে মেশিনের সংযোগের কথা শোনা যায়, তা কিয়ামতের আগের ফিতনাগুলোর মধ্যে একটি। মানুষ যখন স্রষ্টার সৃষ্টির উপর হস্তক্ষেপ শুরু করবে, তখনই ধ্বংসের ঘণ্টা বাজতে শুরু করবে। 3. ইয়াজুজ মাজুজ এবং মহাকাশ রহস্য। অনেকে মনে করেন ইয়াজুজ মাজুজ বা পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা কোনো শক্তিকে বের করে আনার জন্য এরিয়া 51-এর মতো গভীর সুড়ঙ্গ বা ডিপ আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেস ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তির চূড়ান্ত শিখরে পৌঁছে মানুষ আসলে নিজের ধ্বংসের দরজাই খুলছে।
প্রিয় দর্শক, এরিয়া 51 কেবল একটি সামরিক ঘাঁটি নয়, এটি মানুষের দম্ভ এবং অজানাকে জয় করার তৃষ্ণার প্রতীক। কিন্তু এই তৃষ্ণা যদি শয়তানি শক্তির হাত ধরে আসে, তবে তার ফলাফল হবে ভয়াবহ। এলিয়েন ডিসক্লোজার থেকে শুরু করে প্রজেক্ট ব্লুবিম দিয়ে আকাশে মিথ্যে ঈশ্বর সাজানো এবং এরিয়া 51-এ দাজ্জালি প্রযুক্তির চর্চা, সবগুলো সুতো যেন এক জায়গায় গিয়ে মিলেছে। আমরা কি তবে সেই যুগে বাস করছি, যে যুগের কথা হাজার বছর আগে সতর্ক করা হয়েছিল? বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু ঈমান বা অন্তরের বিশ্বাস ছাড়া এই প্রযুক্তি কেবল আমাদের অন্ধত্বের দিকেই নিয়ে যাবে। এরিয়া 51-এর রহস্য হয়তো কোনো দিন পুরোপুরি উদ্ঘাটিত হবে না, কিন্তু কিয়ামতের যে সংকেতগুলো আমাদের চারপাশে দেখছি তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আপনার কি মনে হয় এরিয়া 51 কি সত্যি ভিনগ্রহীদের আস্তানা, নাকি এটি কিয়ামতের সেই মহাপ্রলয়ের কোনো গোপন রণক্ষেত্র? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো দ্য গ্রেট রিসেট এবং কিভাবে আমাদের ভবিষ্যৎ পাল্টে দেওয়ার নীল নকশা তৈরি করা হচ্ছে। সেই পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।